নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের জট এবার প্রকাশ্যে। গোপীবল্লভপুর 2 নম্বর প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে যুগডিহা ও রান্টুয়া এলাকা থেকে দুজনকে আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ওয়েস্ট বেঙ্গল আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন। ওয়েস্ট বেঙ্গল হাসপাতালের কল থেকে জল পড়ে না, বাদুড়িয়ার গ্রামীণ হাসপাতালে জল কষ্ট। সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালিয়ে হাতির দল নষ্ট করছে বিঘার পর বিঘা ধান চাষ, প্রতিক্রিয়া কৃষি কর্মদক্ষের। ঝাড়গ্রাম চাকুলিয়ায় অটো ও বাইকের ধাক্কায় আহত বাইক আরোহী নিয়ে যাওয়া হলো ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ওয়েস্ট বেঙ্গল আমায় মারার চেষ্টা চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে, বিস্ফোরক বিকাশ মিশ্র কাকে ভয় দেখাচ্ছেন। ঝাড়গ্রাম খালশিউলি বাজার থেকে আটক বালি বোঝাই গাড়ি। গোপীবল্লভপুর 1 নম্বর মাঠ সাফাই অভিযানে মধ্য দিয়ে জাতীয় এনসিসি দিবস উদযাপন করল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিটির ছাত্রছাত্রীরা। ঝাড়গ্রাম কলকাতায় প্রতিবাদ সভাকে সামনে রেখে ঝাড়গ্রামে আয়োজিত হলো তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রস্তুতি সভা, উপস্থিত জেলা সভাপতি। ওয়েস্ট বেঙ্গল হুগলির গুপ্তিপাড়ার বাঁধাগাছিতে 24 ঘন্টা পর মিলল নিখোঁজ শিশু। ঝাড়গ্রাম ডিয়ার পার্ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে আহত এক নিয়ে আসা হলো ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। বিনপুর 2 নম্বর শ্যামপুরে আয়োজিত 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা, উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। ঝাড়গ্রাম মানিকপাড়া রেঞ্জ এলাকায় 3টি দাঁতল হাতির তাণ্ডব, নষ্ট করল 6 কাঠা জমির ধান চাষ। ওয়েস্ট বেঙ্গল মেটেলি সামসিং রাজ্যে সড়কে দুর্ঘটনা, বাস গাড়ির সংঘর্ষে আহত 10। বিনপুর 2 নম্বর শিলদা গ্রামীণ হাসপাতালে বসল হাইমাস্ট সোলার লাইট। ওয়েস্ট বেঙ্গল আরজিকর ধর্ষণ খুনের মামলায় এবার ভার্চুয়াল শুনানি, সশরীরে হাজিরে দিতে হবে না সঞ্জয়কে। নয়াগ্রাম তপোবন ও সরিপুরা এলাকায় দাঁপিয়ে বেড়ালো আনুমানিক 16টি দাঁতল হাতির একটি দল, নষ্ট 15 কাঠা জমির ধান চাষ। শুরু করব আইপিএল 2025-এর মেগা নিলাম। অর্শদীপ সিংকে 18 কোটি টাকায় কিনল পাঞ্জাব কিংস আরটিএম। কাগিসো রাবাডাকে 10 কোটি 75 লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। শ্রেয়স আয়ারকে 26 কোটি 75 লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় হলেন শ্রেয়স আয়ার। জস বাটলারকে 15 কোটি 75 লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। মিচেল স্টার্ককে 11 কোটি 75 লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থকে 27 কোটি টাকায় কিনল লখনৌ সুপার জায়ান্টস। আইপিএল 2025 শ্রেয়স আয়ারকে টপকে এখনও পর্যন্ত দামি খেলোয়াড় ঋষভ পন্থ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করলেন হেমন্ত সোরেন, শপথ গ্রহণ 28 নভেম্বর। মোহাম্মদ শামিকে 10 কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড মিলারকে 7 কোটি 50 লক্ষ টাকায় কিনল লখনৌ সুপার জায়ান্টস। যুজবেন্দ্র চাহালকে 18 কোটি টাকায় কিনল পাঞ্জাব কিংস। মোহাম্মদ সিরাজকে 12 কোটি 25 লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। লিয়াম লিভিংস্টনকে 8 কোটি 75 লক্ষ টাকায় কিনল আরসিবি। কেএল রাহুলকে 14 কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। 28 নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন। হ্যারি ব্রুককে 6 কোটি 25 লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। এডেন মার্করামকে 2 কোটি টাকায় কিনল লখনৌ। ডেভন কনওয়েকে 6 কোটি 25 লক্ষ টাকায় কিনল সিএসকে। রাহুল ত্রিপাঠীকে 3 কোটি 40 লক্ষ টাকায় কিনল সিএসকে। জেক ফ্রেজার ম্যাগার্থকে 9 কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। হর্ষাল প্যাটেলকে 8 কোটি টাকায় কিনল হায়দ্রাবাদ। রবিচন্দ্রন অশ্বিনকে 9 কোটি 75 লক্ষ টাকায় কিনল সিএসকে। ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি 75 লক্ষ টাকায় কিনল কেকেআর। মার্কাস স্টাইনিসকে 11 কোটি টাকায় কিনল পাঞ্জাব কিং। মিচেল মার্শকে 3 কোটি 40 লক্ষ টাকায় কিনল লখনৌ। গ্লেন ম্যাক্সওয়েলকে 4 কোটি 20 লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস। কুইন্টন ডিকককে 3 কোটি 60 লক্ষ টাকায় কিনল কেকেআর। নিলামে আনসোল্ড রইলেন জনি বেয়ারস্টো। ফিল সল্টকে 11 কোটি 50 লক্ষ টাকায় কিনল আরসিবি। রহমানুল্লাহ গুরবাজকে 2 কোটি টাকায় কিনল কেকেআর। ঈশান কিষানকে 11 কোটি 25 লক্ষ টাকায় কিনল হায়দ্রাবাদ। জিতেশ শর্মাকে 11 কোটি টাকায় কিনল আরসিবি। জশ হেজেলউডকে 12 কোটি 50 লক্ষ টাকায় কিনল আরসিবি। প্রসিদ্ধ কৃষ্ণকে 9 কোটি 50 লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। আভেশ খানকে 9 কোটি 75 লক্ষ টাকায় কিনল লখনৌ। আনরিক নাকিয়াকে 6 কোটি 50 লক্ষ টাকায় কিনল কেকেআর। জোফরা আচারকে 23 কোটি 75 লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। খালিদ আহমেদকে 4 কোটি 80 লক্ষ টাকায় কিনল সিএসকে। নটরাজনকে 10 কোটি 75 লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। ট্রেন্ট বোল্টকে 12 কোটি 50 লক্ষ টাকায় কিনল মুম্বাই ইন্ডিয়ান্স। মহেশ থেকসানাকে 4 কোটি 40 লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। রাহুল চাহারকে 3 কোটি 20 লক্ষ টাকায় কিনল হায়দ্রাবাদ। অ্যাডাম জাম্পাকে 2 কোটি 40 লক্ষ টাকায় কিনল হায়দ্রাবাদ। আশা রাঙ্গাকে 5 কোটি 25 লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। নূর আহমেদকে 10 কোটি টাকায় কিনল সিএসকে। অথর্ব তাইরেকে 30 লক্ষ টাকায় কিনল হায়দ্রাবাদ। নেহাল ওয়াদেদারাকে 4 কোটি 20 লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস। রঘুবংশীকে 3 কোটি টাকায় কিনল কেকেআর। করুণ নায়ারকে 50 লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। অভিনব মনোহরকে 3 কোটি 20 লক্ষ টাকায় কিনল হায়দ্রাবাদ। নিশান্ত সিন্ধুকে 30 লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। সমীর রিজভিকে 95 লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। নমন ধীরকে 5 কোটি 25 লক্ষ টাকায় কিনল মুম্বাই ইন্ডিয়ান্স। আব্দুল সামাদকে 4 কোটি 20 লক্ষ টাকায় কিনল লখনৌ। হরপ্রীত ব্রহরকে 1 কোটি 50 লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস। বিজয় শঙ্করকে 1 কোটি 20 লক্ষ টাকায় কিনল সিএসকে। আরিয়ান জুয়েলকে 30 লক্ষ টাকায় কিনল লখনৌ। বিষ্ণু বিনোদকে 95 লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস।
রসিক দারকে 6 কোটি টাকায় কিনল আরসিবি। আকাশ মাধওয়ালকে 1 কোটি 20 লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। মোহিত শর্মাকে 2 কোটি 20 লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। বিজয় কুমার বৈশাখকে 1 কোটি 80 লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস। যশ ঠাকুরকে 1 কোটি 60 লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস। সিমারজিৎ সিংকে 1 কোটি 50 লক্ষ টাকায় কিনল হায়দ্রাবাদ। সুহাস শর্মাকে 2 কোটি 60 লক্ষ টাকায় কিনল আরসিবি। করণ শর্মাকে 50 লক্ষ টাকায় কিনল মুম্বাই ইন্ডিয়ান্স। মায়াঙ্ক মার্কেন্ডেকে 30 লক্ষ টাকায় কিনল কেকেআর। নিলামে আনসোল্ড রইলেন পীযূষ চাওলা। কার্তিকেয়া সিংহকে 30 লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। মানব সুতারকে 30 লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। বৈভব আরোয়ারকে 1 কোটি 80 লক্ষ টাকায় কিনল কেকেআর। প্রথম টেস্ট চতুর্থ দিনের স্কোর দেখে নেব আজ। 4 রানে আউট খওয়াজা। অস্ট্রেলিয়া 17তে 4, দ্বিতীয় ইনিংস, টার্গেট 534। শিলিগুড়িতে চালু হচ্ছে ডেটা সেন্টার। মেক্সিকোর পানশালায় বন্দুকবাজদের তাণ্ডব। এলোপাতাড়ি গুলিতে মৃত 6, আহত 10। 1 কোটি গ্রাহক কমল বেসরকারি টেলিকমে। এখনও হিমঘরে মজুদ রয়েছে 8 লক্ষ টন আলু। দূষণ পরিস্থিতির উন্নতি হয়নি, আজও খুলছে না নয়ডার স্কুল। ট্রেন লাইনে তার ছিঁড়ে বিপত্তি, 2.5 ঘন্টা ধরে আটকে এক্সপ্রেস। চাকরি দুর্নীতি, বিরোধী নেতাদের বাড়িতে নজরদারি বিজেপির। আজ শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনা নদীতে আজও দেখা মিলল বিষাক্ত ফেনার দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রথম টেস্ট চতুর্থ দিন, 17 রানে আউট স্মিথ। অস্ট্রেলিয়া 79তে 5 উইকেট, দ্বিতীয় ইনিংস, টার্গেট 534। হাফ সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া 88তে 5 উইকেট, দ্বিতীয় ইনিংস, টার্গেট 534। হুগলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কয়েক ঘন্টাতেই গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। দিল্লিতে একিউআই সূচক নামল 281তে, গত সপ্তাহের তুলনায় পরিস্থিতিতে সামান্য উন্নতি। মধ্যাহ্নভোজে বিরতির অস্ট্রেলিয়া 104-এ 5, দ্বিতীয় ইনিংস, 80,200 এর উপর সেন্সেক্স, 1200 পয়েন্ট বাড়ল সূচক। জোড়াবাগানে পারিবারিক বিবাদের জেরে খুনের চেষ্টার অভিযোগ, গভীর রাতে গ্রেপ্তার 3। শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অস্বীকার করেছে জনগণ, নরেন্দ্র মোদী। কয়েকজন বিরোধী ইচ্ছে করে সংসদ উত্তাল করে রাখে, তাতে কাজের কাজ কিছুই হয় না, মোদী। আসানসোল সিবিআই বিশেষ আদালতে কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন। কোর্টে হাজির মামলার প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সাত সকালে কসবায় দেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন, দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। মধ্যপ্রদেশে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লরি চালক, গ্রেপ্তার 2। বেলা 10:30তেও ধোঁয়াচ্ছন্ন মুম্বাই। 89 রানে আউট ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া 161তে 6, দ্বিতীয় ইনিংস, টার্গেট 534। উত্তরপ্রদেশের কাটরা বিলহাউর রোডে প্রাইভেট গাড়ি ও বাতাসের ভয়াবহ সংঘর্ষ, মৃত কমপক্ষে 5, আহত 4। আন্দামানের জলসীমা থেকে প্রায় 5 টন মাদক উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। 47 রানে আউট মিচেল মার্শ। অস্ট্রেলিয়া 182তে 7 উইকেট, দ্বিতীয় ইনিংস। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মুলতবি হল রাজ্যসভা। ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, 379 পয়েন্ট বাড়ল নিফটি 50। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মুলতবি হল লোকসভা। কয়লা পাচার মামলায় আপাতত শুনানি স্থগিত। সপ্তাহের শুরুতেই সবুজ জনের বাজার, 1152 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। 12 রানে আউট মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া 227-এ 8 উইকেট, দ্বিতীয় ইনিংস, টার্গেট 534। চা বিরতিতে অস্ট্রেলিয়া 227, 8 উইকেট, দ্বিতীয় ইনিংস। আলিপুরদুয়ার দাপিয়ে বেড়াল দলছুট 3 হাতি। সাইকেলে করে পার্লামেন্টে হাজির টিডিপি দলের সাংসদ আপ্পালা নাইডু কালিশেট্টি। 0 রানে আউট নাথান লিও। অস্ট্রেলিয়া 227-এ 9 উইকেট, দ্বিতীয় ইনিংস। দেগঙ্গায় অভিনব ডাকাতি, মহিলাদের মা ডেকে বাড়িতে চলল লুটপাট। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে 4টি চা বাগান বন্ধ। এই বছর অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। আগামীকাল নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের পূর্বপল্লীতে মেলার মাঠ পরিদর্শন করছেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আলিপুরদুয়ারে দাদাকে পাথর ইঁট দিয়ে থেতলে খুন করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, যুবকের দেহ উদ্ধার। বর্ডার গাভাস্কর ট্রফি, প্রথম টেস্টে পার্থে রূপকথা অস্ট্রেলিয়াকে 295 রানে হারাল ভারত। আজ দিল্লিতে সন্ধ্যা 6টায় কংগ্রেসের সংসদীয় কৌশল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এখন আসবো বিস্তারিত খবরে। আজ সোমবার জলপাইগুড়ির করলা নদী থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। মৃতের নাম পঙ্কজ মোদক, বয়স 37। জানা গিয়েছে, মায়ের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বছর অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা, জল্পনার অবসান। এই বছর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ মেলা। এই মেলাকে কেন্দ্র করে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জেলা ও রাজ্য প্রশাসন। আজ সোমবার শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে বিশ্বভারতীর সঙ্গে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গায় 2টি বাড়িতে অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ডাকাতরা বাড়ির বয়স্ক মহিলাদের মা বলে সম্বোধন করেন। এমনকি আতঙ্কে এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে, ডাকাতরা তাকে জলও খেতে দেন। তবে তাদের হুমকি থেকে রেহাই পাননি বাড়ির পুরুষ সদস্যরাও। 6 থেকে 7 জন ডাকাত এই লুটপাট চালায় বলে অভিযোগ। 2 বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা ও প্রায় 15 থেকে 20 গ্রাম সোনা ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সাত সকালে আলিপুরদুয়ারে নাথুয়াটারি, উত্তর কামসিং ও ডব্বর হাট এলাকায় দাপিয়ে বেড়াল তিলাপাথার
দলছুট 3টি হাতি। সকাল সকাল এলাকায় হাতি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে, তবে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 3টি এলাকা ঘুরে হাতিগুলি এখন চিলাপাতা জঙ্গল লাগোয়া এলাকায় দাপিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কয়লা পাচার মামলায় আপাতত শুনানি স্থগিত। বিকাশ মিশ্র আসানসোল সিবিআই বিশেষ আদালতে ভার্চুয়াল বা সশরীরে হাজির না হলে কয়লাকাণ্ডে চার্জ ফ্রেম করা যাবে না। তবে রবিবার ওই বিকাশ মিশ্রকে কালীঘাট থানায় করা পক্সো মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আসানসোল আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী প্রেসিডেন্সি সংশোধনাগারে মেলও পাঠান। যদি বিকাশ মিশ্র জেলে থাকেন তবে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারক। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ শুনানি স্থগিত থাকবে। আজকের আবহাওয়া দেখে নেব কী রয়েছে। সোমবার শহরের আকাশ রয়েছে পরিষ্কার। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস ও 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। হুগলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কয়েক ঘণ্টাতেই গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। রবিবার সন্ধ্যায় হুগলির গুড়াপ এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। নাবালিকার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করেছে পুলিশ। 12 বছর পর গ্রেপ্তার। স্ত্রীকে খুন করে গা ঢাকা দিয়েছিল স্বামী, যেন কর্পূরের মতো উবে গিয়েছিল সে। শেষ পর্যন্ত ঘটনার 12 বছর পর পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। ছত্তিশগড়ের দুর্গ জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, দীর্ঘ 12 বছর একাধিকবার নিজের নাম বাড়িয়েছে দিত, ঘুরে বেড়িয়েছে একের পর এক জেলায়, কিন্তু শেষ রক্ষা হলো না। পুরানো মামলাগুলির পর্যালোচনা করতে গিয়ে পুলিশ অভিযুক্তের সন্ধান পায়। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়েছিল সে। তার জেরে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে চম্পট দেয় অভিযুক্ত। চিকিৎসা চলাকালে ওই মহিলার মৃত্যু হয়। খুলছে ঐতিহাসিক ভবন। সাধারণের জন্য খুলতে চলেছে দেরাদুনের 186 বছরের পুরনো ঐতিহাসিক ভবন। আগামী বছরের এপ্রিল মাসে রাজপুর রোডের রাষ্ট্রপতি আশিয়ানা নামে পরিচিত ভবনের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশে রাষ্ট্রপতির সচিবালয়ের আধিকারিকরা শনিবার দেরাদুনে যান। সেখানে রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। ভবনটি খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা আলোচনা হয় বৈঠকে। 21 একর এলাকা জুড়ে অবস্থিত এই ভবনটি বর্তমানে রাষ্ট্রপতির দেহরক্ষী রেজিমেন্টের পিবিজি বেস হিসেবে ব্যবহৃত হয়। এই ভবনের দরজা উন্মুক্ত হওয়ায় 186 বছরের পুরনো ইতিহাসের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। 162 ভোটে জয়ী মিম প্রার্থী। মহারাষ্ট্রে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে মহাযুক্তি জোট। তবে বহু কেন্দ্রেই পরাজয় নিশ্চিত হয়েছে অল্প ব্যবধানে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মালেগাঁও সেন্ট্রাল কেন্দ্রে মিম প্রার্থী তথা বর্তমান বিধায়ক মুফতি মোহাম্মদ ইসমাইল আব্দুল খালিক জয়ী হয়েছেন মাত্র 162 ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্ডিয়ান সেকুলার লার্জেস্ট অ্যাসেম্বলি অব মহারাষ্ট্রের ISL-AUM আসিফ শেখ রশিদ। এটাই সর্বনিম্ন ব্যবধানে জয়। মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পটোলের জয়ও খুব মসৃণ হয়নি। সাকোলি কেন্দ্রে বিজেপির অবিনাশ ব্রহ্মণকরকে তিনি হারিয়েছেন মাত্র 208 ভোটে। বেলাপুর কেন্দ্রে বিজেপির মাত্রে জয়ী হয়েছেন 377 ভোটে। সিন্ধেপন্থী শিবসেনার সঞ্জয় গাইকোয়াড় বুলধানা কেন্দ্রে জয়ী 841 ভোটে। আম্বেগাঁও বিধানসভার রাজ্যর মন্ত্রী অজিত পন্থী এনসিপি নেতা জয় পেয়েছেন 1,500-এরও বেশি ভোটে। রাজ্যের আর এক মন্ত্রী একনাথ পন্থী শিবসেনা নেতা তানাজি সাওয়ান্ত পারান্দ বিধানসভায় জয়ী হয়েছেন 1,509 ভোটে। পূর্ব আওরঙ্গাবাদ কেন্দ্রে মন্ত্রী তথা বিজেপি প্রার্থী অতুল সাবে জয়ী হয়েছেন 2,161 ভোটে। চাকরি দুর্নীতি বিরোধী নেতাদের বাড়িতে নজরদারি বিজেপির। চাকরি দুর্নীতি অভিযোগ তুলে গোয়ায় বিরোধী দলগুলিকে নিশানা করেছে বিজেপি। বিরোধী দলের নেতাদের ফাঁসাতে চালানো হচ্ছে নজরদারি। এমনকি নেতাদের ফার্ম হাউসেও ঢুকে পড়েছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনে রবিবার এমনটাই দাবি করল গোয়া ফরওয়ার্ড পার্টি জিএফপি, আপ ও কংগ্রেস। এদিন জিএফপির বিজয় সরদেশাই, কংগ্রেস বিধায়ক কার্লোস আলভারেজ ফেরেইরা ও রাজ্যের আম আদমি পার্টির প্রধান অমিত পালেকর এক সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন। জিএফপি নেতা বিজয় সরদেশাই বলেন, সম্প্রতি তার দক্ষিণ গোয়ার একটি ফার্ম হাউসে পুলিশ ঢুকেছিল। বিরোধী দলগুলিকে ফাঁসানোর পাশাপাশি ভয় দেখানোর চেষ্টা করছে প্রমোদ সাওয়ান্তের সরকার। আসলে গোয়ায় এই ক্যাশ ফর জবস দুর্নীতির নেপথ্যে রয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের শাসনেও এই ধরনের দুর্নীতি হয়েছে। নিজেদের দোষ ঢাকতে বিরোধী নেতাদের নিশানা করে নিছকই হাওয়া গরম করার চেষ্টা করছে গেরুয়া শিবির। একই অভিযোগে সরব হয়েছেন আপ নেতা পালেকর। তিনি জানিয়েছেন, গত 3 দিন ধরে তার বাড়ির আশপাশেও পুলিশ কনস্টেবলরা ঘোরাঘুরি করছেন। ট্রেন লাইনে তার ছিঁড়ে বিপত্তি, 2.5 ঘণ্টা ধরে আটকে এক্সপ্রেস। সোমবার বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস রওনা হতে বিপত্তি। রামপুর স্টেশনের আগে ইলেকট্রিকের তার ছিঁড়ে দাঁড়িয়ে গেল ট্রেন। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। ট্রেন বা যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। এদিন ভোর 5টা 45-এ রওনা দিয়েছিল ট্রেনটি। 6টা 10 মিনিটে মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের আগেই 14 মাইল এলাকায় ওই ঘটনা ঘটে। ফলে প্রায় 2.5 ঘণ্টা ধরে আটকে ট্রেন। রেলের তরফে ইলেকট্রিফিকেশনের ওই তার মেরামতির কাজ শুরু করা হয়েছে। যাত্রীদের মধ্যে ক্ষোভ।
এখনও হিমঘরে মজুদ রয়েছে 8 লক্ষ টন আলু। নভেম্বর মাসে 15 দিনের মধ্যে রাজ্যের হিমঘরগুলি থেকে প্রায় 6 লক্ষ টন আলু বেরিয়েছে। সরকারি হিসেবে এখনও রাজ্যে হিমঘরগুলিতে 8 লক্ষ টনেরও কিছু বেশি আলু মজুদ আছে। এই পরিস্থিতিতে 30শে নভেম্বরের পর হিমঘরে আলু রাখার সময়সীমা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, আলু মজুদ রেখে দাম বাড়ানোর চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। বাইরে আলু পাঠিয়ে অতিরিক্ত মুনাফা করছেন এমন কিছু ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শনিবার হরিপালে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী সংগঠনের বৈঠক হয়। সিদ্ধান্ত মতো সোমবার থেকে হুগলি, পূর্ব বর্ধমানের হিমঘর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার খুচরো বাজারে পাঠানোর জন্য 26 টাকা কেজি দরে আলু পাঠানো শুরু হবে। মঙ্গলবার ওই আলু খুচরো বাজারে বিক্রি হওয়ার পর দাম কতটা কমলো সেদিকে নজর রাখবে প্রশাসন। ব্যবসায়ীদের বক্তব্য, আলু বের হতে সময় লাগবে, কারণ শীতের সবজি বাজারে বেশি পরিমাণে আসতে শুরু করায় আলুর চাহিদা কমছে। ভিন রাজ্যেও এখন চাহিদা কম। এই অবস্থায় হিমঘর অতিরিক্ত কতদিন চালু রাখা হবে সেই সিদ্ধান্ত সরকার ঠিক করুক। আলু ব্যবসায়ীদের সংগঠনের সভায় রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি হিসেবে দেখা গিয়েছে নভেম্বরের 6 তারিখের পর বেশি পরিমাণে আলু বের হয়েছে। 1 কোটি গ্রাহক কমল বেসরকারি টেলিকমে। গত সেপ্টেম্বর মাসে বেসরকারি টেলিকম সংস্থাগুলি মোট 1 কোটি গ্রাহক হারিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। তারা জানিয়েছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রিলায়েন্স জিও প্রায় 70 লক্ষ মোবাইল গ্রাহক হারিয়েছে। ভারতী এয়ারটেলের ক্ষেত্রে সংখ্যাটা 14 লক্ষের বেশি। ভোডাফোন আইডিয়া এক মাসে গ্রাহক হারিয়েছে প্রায় 15.5 লক্ষ। তবে বিএসএনএল এই মাসে প্রায় 8.5 লক্ষ মোবাইল গ্রাহক বাড়াতে সক্ষম হয়েছে। তবে এখনও 46 কোটির বেশি গ্রাহক ধরে রেখেছে। বাজারে শীর্ষস্থানে আছে জিও। গত জুলাই মাসে বেসরকারি সংস্থাগুলি মোবাইল পরিষেবার খরচ 20 থেকে 30% বাড়ায়। তার জেরেই গ্রাহক সংখ্যা কমছে বলে মনে করা হচ্ছে। বিএসএনএলের দাবি করছে, তারা তখন খরচ বাড়ায়নি। শুধু নয়, এখনও তা বাড়ানোর পরিকল্পনাও নেই। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শিলিগুড়িতে চালু হচ্ছে ডেটা সেন্টার। শিলিগুড়িতে রাজ্যের অন্যতম বড় ডেটা সেন্টার চালু হতে চলেছে। আগামী মাসেই তা চালু হওয়ার কথা। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে নির্মিত এই ডেটা সেন্টারে ইন্টারনেট সংযোগ সংক্রান্ত কিছু কাজ এখনও বাকি আছে। সেসব শেষ হলেই চালু হবে সেন্টারটি। বৃহস্পতিবার শহরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান রাজ্য সরকারি সংস্থা ওয়েবেলের এমডি সঞ্জয় কুমার দাস। তিনি বলেন, এই সার্ভিস ডেটা সেন্টারের কম্পিউটিং পাওয়ার 160 পেটাফ্লপ। প্রশাসনের তরফে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে স্টার্ট আপ সংস্থা ও অন্যান্য তথ্য প্রযুক্তি সংস্থাকে সেন্টারটি ব্যবহার করতে দেওয়া হবে। প্রসঙ্গত, বর্তমানে রাজ্য সেক্টর 5 ও পুরুলিয়ার 2টি ডেটা সেন্টার আছে। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।